তোমার আমার কল্পনার রাজ্যই হলো পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। চায়ের ওয়ান টাইম কাপটা এক ঠিলে ডাস্টবিনে ফেলে শামীম। দিয়া তা সৌর চোখে দেখে। ছেলেটাকে আজ কেমন যেন অস্থির লাগছে। দিয়া চায়ের দোকানে বিল মিটিয়ে শামীমের সামনে এসে দাঁড়ালো। তার ব্যাগের ভেতরে পার্স ঢুকাতে ঢুকাতে সামান্য হেসে বলল, এত অস্থির লাগছে কেন আপনাকে? কততম প্রেমিকার সাথে ব্রেকআপ হয়েছে আজ? শামীম ট্যারা চোখে তাকায় দিয়ার দিকে। মেয়েটা তাকে টিচ করছে। বুঝে ফেলে শামীম আপন চুল ব্যাক ব্রাশ করতে করতে ভাবলেশীন ভাবেই বলে, বাবার সাথে। দিয়া চোখ চড়ক গাছে তুলে বলে, কি বাবার সাথে ব্রেকআপ? এটাও সম্ভব? স্বামী রুদ্ধ শ্বাস ছাড়ে। আমি কি সেটা বলেছি? তাহলে কি বলতে চেয়েছেন? তুমি এত কথা বলতে পারো, আমি ভেবেছিলাম তুমি ছি ছাড়া কিছুই পারো না বলতে। বলে দেড় ঠোঁট পাকায়। শামীম কথাটি বলেই নিজের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে তা দেখে দিয়া ফট করে বলে উঠল, কি করবেন এটা? ধুনো দেবো স্টুপিড। দেখুন আপনি কিন্তু আমাকে অপমান করছেন। শামীম একবার বাঁকা চোখে দিয়াকে দেখে। মেয়েটার চেহারায় সামান্য রাগ। শামীম এবার দিয়ার দিকে তাকে ক্ষীণ হেসে বলল, বাহ, বুঝতার মেয়ে তো তুমি। দিয়া এবার কোমরে হাত রেখে দাঁড়ালো। শামীমের সেদিকে গ্রাচি নেই। অন্য পকেট থেকে লাইটার বের করে ছোটের মাঝে বসানো সিগারেট জ্বালাতে নিলেই দিয়া ঝটপট বলে ওঠে, আমাকেও দিন একটা, আমিও খাবো। শামীম খানিক অবাক হয়। চোখ ছোট ছোট করে ফিকুচকে গমগমে সুরে বলে, তুমি সিগারেট খাও? না, কিন্তু আজ খাবো। আর ফেমিনিজম বোঝেন না? শামীম দিয়ার কথা মনোযোগ দিয়ে শুনল। অতঃপর ছোট্ট সিগারেট হাতের মুঠোয় নিয়ে দিয়ার দিকে এগিয়ে যায়। একদম মুখোমুখি দাঁড়ায়। দিয়ার চোখে নিজের তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে গম্ভীর স্বরে বলতে লাগলো, ফেমিনিজম? ফেমিনিজম মানে জানো? ফেমিনিজম মানে হলো নারীবাদ, যেখানে নারীর অধিকার সম্মানের কথা বলা হয়েছে। পুরুষতান্ত্রিক সমাজে নারী কখনোই পিছিয়ে থাকবে না, তারা কখনোই নির্যাতিত হবে না। এটাই হলো নারীবাদ। ভোট অধিকার, কর্মক্ষেত্রে নারীর অবদান, পড়াশোনা, বিভিন্ন ফিল্ডেই নারীর অংশগ্রহণ, সম্মান, মর্যাদা, এই সমস্ত কিছুর উপর যখন নারীরা আন্দোলন করে এবং নিজেদের অধিকার আদায়ের জন্য কথা জানায় তাকে বলা হয় ফেমিনিজম। নারী আর পুরুষ শুধু শারীরিক দিক থেকে ভিন্ন, কিন্তু তাদের সমতা, দক্ষতা, সুযোগ পুরুষের বরাবর। একে বলে আসল নারীবাদ। কিন্তু আজকাল কিছু উদ্ভট মানসিকতার অধিকারী রাস্তায় নেমেছে নারীবাদকে কুরুচিপূর্ণভাবে তুলে ধরার। ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খেতে পারলে মেয়েরা কেন খেতে পারবে না? তারা ড্রিঙ্ক করে রাস্তায় অবচেতন শুয়ে থাকলে মেয়েরা কেন তা পারবে না? ছেলেরা উদাম সুযোগে ঘুরে বেড়াতে পারলে মেয়েরা কেন পারবে না? এই সমস্ত কিছু নারীবাদকে অসম্মানিত, কলঙ্কিত করে। আমি বলছি না এই সমস্ত কাজগুলো পুরুষদের জন্য ভালো না, যেটা খারাপ সেটা সবার ক্ষেত্রেই খারাপ। কিন্তু অনেকেই নারীদের যোগ্য সম্মান দিতে পারে না। যেমন আমি খুব ছোট বয়সে মাকে হারিয়েছি, তারপর থেকে শুরু হয় আমার ছন্নছাড়া জীবন। তাই হয়তো নারীদের কিভাবে সম্মান করতে হয় সেটা আমার জানা নেই। থামে শামীম। দিয়া স্তব্ধ খেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখের পলক যেন পড়ছে না। সেটাকে যেমন উড়ন্ত মাকে মনে হয়, সে আসলে তেমন নয়। তাই বাইরে থেকে কাউকে বিচার করা উত্তম নয়। শামীম দিয়ার এহেন চাহনিতে গলা কাশে। তড়িৎ দিয়া নড়িচড়ে দাঁড়ায়। কি মনে করে শামীমের হাত থেকে সিগারেটটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে। আপনিও খাবেন না? শামীম যেন নীরবেই তা মেনে নেয়। রুদ্ধ শ্বাস ছাড়ে গোপনে। দিয়া শামীমের দিকে তাকায়। ঠিক তখনই শামীম দিয়ার দিকে তাকায়। দুজনেই অপ্রস্তুত হয়ে গেলেও শামীম তাকে দৃঢ়। হুট করেই সে বলে উঠে, 10 পিল খেলতে পারো? জি। কি? শামীম আর উত্তর দেয় না। দিয়ার হাতের কবজি ধরে গাড়ির দিকে টেনে নিয়ে যেতে যেতে বলতে থাকে, আমি জিতলে তোমায় মাফ করে দেব, আর তুমি জিতলে আমায় মাফ করে দেবে। দিয়া অবুঝ বনে গেল। মানুষটা বলে কি? সব যেন তার মাথার উপর দিয়ে গেল। তাও দিয়া কিছুই বলল না, যেতে থাকে তার পিছে। 3 বার 10 পিট খেলায় 2 বার শামীম জিতেছে, আর দিয়া
একবারও না। শামীমকে দেখে বোঝা যায় সে এই খেলায় পারদর্শী, কিন্তু দিয়া, সে তার চিকন সরু আঙুল দিয়ে সেই ভারী বলটি তুলতে সক্ষম হচ্ছে না। আশেপাশে সবাই খেলছে, কিন্তু কেউ দিয়ার মতো অত খারাপ প্লেয়ার না। শামীম বেঞ্চ থেকে উঠে দিয়ার সামনে এসে বলে, এবার তোমার টার্ন, তারপর আরো 4 বার। দিয়া ধীরে পায়ে হেঁটে বলের জায়গা থেকে একটা বল 3 আঙ্গুলের সাহায্যে তুলে নেয়, কিন্তু অন্য হাত দিয়ে বলটি সাপোর্টে রাখে। গেম রাস্তার বরাবর দাঁড়ায়। দূরে দাঁড়ানো বোতলগুলি ফেলতে হবে। দিয়া গভীর এক শ্বাস টানে। বল ফেলতেই যাবে, ঠিক সেই সময় তার পেছন থেকে একজোড়া হাত বল সামলে ধরে। দিয়া কাঁধের দিকে সামান্য ঝুঁকে আসা কণ্ঠ শুনতে পায়, এইভাবে না, এইভাবে ধরো, সামনের দিকে ফোকাস করো, ঠিক মাঝ বরাবর বল ছুড়ে দেবে, ওকে? দিয়া শরীর শিরশির করে উঠল। সামান্য নজর ঘুরিয়ে তাকালো শামীমের দিকে। শামীম সামনের দিকে তাকিয়ে বলল, মে আই দিয়া? দিয়া ছটপট সামনের দিকে তাকালো। দুজনেই একত্রে বল ছুড়ে দিতে মুহূর্তেই বোতলগুলি লুটিয়ে পড়ে। শামীম সরে আসে। দিয়া অবাক হয়ে হেসে ফেলল। তার বিশ্বাস হচ্ছে না সে জিতেছে। এক প্রকার লাফিয়ে উঠল। শামীমের বাহু ঝাঁকিয়ে বলল, আমি জিতেছি। আমিও জিতেছি। কথাটি মনেই আওড়ায়। মেয়েটার সাথে দেখা হওয়ার পর থেকে শামীমের মাঝে পরিবর্তন এসেছে। আগের মতো সে আর কারোর সাথে ফ্ল্যাট কিংবা ফান করতে পারে না। ইভেন দিয়াকে প্রথম দেখার দিন থেকে আর কারোর সাথে তার রিলেশন হয়নি। নাম্বার বদলে ফেলেছে। সারাদিন বিছানায় বসে শুয়ে বয়ে কি যেন ভাবে। সারাদিন বিছানায় বসে শুয়ে কি যেন ভেবে যায় আকাশ পাতাল। মেয়েটা তার কল্পনায় জায়গা করে নিয়েছে। এইবার আপনার টার্ন, যান তাড়াতাড়ি আর হেরে ফিরুন। অল দ্য বেস্ট। শামীম চেতনা ফিরে দিয়ার কথা হেসে ফেলে সামান্য। শামীম যেন দিয়ার কথা রক্ষা করে হেরেই ফেরে। এরপর নিজের ফোকাস এবং শামীমের উপদেশ দিয়াই জিতেছে, হেরেছে শামীম। সেই খুশি মেয়েটার দেখে কে চিৎকার করে বলে, আমি জিতেছি। শামীম শুধু দেখে। একটা চকলেট বার কিনে দিয়াকে দেয়। ব্যাপারটা এমন, জিতে যাওয়ার বদলে স্বামী তাকে পুরস্কার দিয়েছে। গাড়ি ব্রেক কষার শব্দে দিয়া নড়ে চড়ে বসলো। কাঁধের ব্যাগ তুলে দরজা খুলতে বেরোতে নিলে স্বামী আবারও শামীমের দিকে তাকিয়ে কিছু মনে করার ভঙ্গিতে বলল, তখন কি বলেছিলেন আমি জিতলে কি কি করব যেন? শামীম স্টিয়ারিং ধরে সামনে তাকিয়ে বলে, আমাকে মাফ করবে। কেন কেন? স্বামী সামান্য গলা খিকিয়ে দিয়ার দিকে তাকিয়ে বলল, সে রাতের জন্য তোমায় ফোন করে ডিস্টার্ব করেছিলাম, তাই। দিয়া কুঞ্চিত করে মস্তিষ্কে সব সাজে। অতঃপর বিরাট কিছু ঘটে যাওয়ার ভঙ্গিতে ঘাল হা করে বলে, তার মানে আমাকে জিতিয়ে দিয়ে মাফ চাইছেন? মানে এত কিছু এটার জন্য? হুম। সরি বললেই হতো। আমি সরি বলি না। শামীমের সিধা উত্তর। দিয়া রুদ্ধ শ্বাস ছাড়ে, কিছুক্ষণ থম মেরে বসে থাকে। তার চিত্তকোণে বাতাস বয়। হঠাৎ দিয়া কণ্ঠে নরম ভাব মিশিয়ে বলে, আমার আব্বু বলে যারা ড্রিঙ্ক করে তারা ভালো ছেলের না। শামীম পূর্ণ দৃষ্টি মেলে তাকায় দিয়ার দিকে। মেয়েটা কি তাকে মানা করলো? কি মসৃণ শুনলো বাক্য মেয়েটার। সেটায় কোনো খাত নেই। দিয়া কথাটি বলে বেরিয়ে আসে। গাড়ি কিছু কদম এগিয়ে গিয়ে পেছন থেকে শামীম বলেছে, দিয়া, কাল আমাদের দেখা হবে না। দেবফ্রুকুসকে ফিরে তাকালো। তার জানতে ইচ্ছে করছে শামীম কোন কাল তার সাথে দেখা করবে না, চা খাবে না। দিয়া যার আগ্রহ নিয়ে বলল, কেন? কথাটির মাঝে নিজেকে আটকে দিয়াকে বিদায় দেওয়ার সাথে সাথে গাড়ি ছুটলো আওয়াজ করে। রেখে গেল ধুলোয় ভরা রাস্তা আর দিয়ার কৌতূহল। কলেজে আজ 4 বান্ধবী উপস্থিত বিদ্যমান। শিফার আপ্রাণ দোয়ায় আজ আরিশ ক্লাস অফ, তাই শিফা চিন্তামুক্ত। তানিয়াও যে উৎকণ্ঠায় ছিল সেটা আজ মিটেছে। তাহসিনের অস্তিত্ব আজ নেই কলেজে, তাই আজ কলেজের আবহাওয়া একদম ঠান্ডা। 4 বান্ধবী বসে আছে কলেজ ক্যাম্পাসে। দিয়া যেন কোনো ভাবনায় গুম। তানিয়া দিয়াকে ঝাঁকিয়ে বলল, দিয়া, ওই, তোর মাচা থেকে কে লাউ চুরি করলো রে, যার জন্য তুই এরকম আধমরা হয়ে আছিস? অসহায় দৃষ্টি ফেললো সবার দিকে। আমতা আমতা করে বলল, তোদের মনে প্রশ্ন জাগে না কেন আমি তোদের সবার আগে কলেজ থেকে চলে যাই? শিফা বলল,
হ্যাঁ জাগে, কিন্তু ভাবি তোর আপির বাড়ি যাস। রেশম চোখ ছোট ছোট করে বলে। কি টেম্পু চালাচ্ছিস তুই তলে তলে? দিয়া এবার শামীমের সম্বন্ধে সব খুলে বলে। তার গাড়ির কাজ ভাঙা থেকে শুরু করে কাল পর্যন্ত সবটা খুলে বলল। রেশম এক প্রকার চিচিয়ে বলে, কি হয়েছে বলতো তোদের? এক একজন এক একটা কাণ্ড ঘটিয়ে বসে আছিস। শিফা, তুই তুই বাকি আছিস, বলে ফেল তোর সাথে কি চলেছে এখন। শিফা তড়িঘড়ি করে বলল, কি কি বলবো আমি? কিছুই নেই। যদি কিছু পাই রে তোকে ঠান্ডা পানি গোসল করাবো। শিফা ঠোঁট কামড়ায়। তানিয়া দিয়ার দিকে তাকিয়ে বলে উঠছে, তো এখন কি চাইছিস তুই? শামীমের কাছে যাবি? ওরকম নয়, মানে ওকে আমার কাল ঠিক লাগছিল না, তা বলছিলাম কি ওর খোঁজ করলে হয় না? হ্যাঁ হয়, সুইসাইড কেস খুব হচ্ছে আজকাল। সবাই রেশমের কথা শুনে তাকে ধমকে উঠে। শিফা বলে, অমন কথা কেউ বলে? ভালো কথা মুখে নেই তোর। রেশম দাঁত দেখায়। দিয়া সত্যি এবার ভাবনা পড়ে যায়, মাথায় খারাপ চিন্তা আসে। তানিয়া দিয়ার কাঁধে হাত রেখে বলল, ওই পাগলের কথা বাদ দে, তুই শামীমকে কল কর, দে তোর ফোন দে। দিয়া তাই করে। তানিয়া শামীমের নাম্বারে কল করে। কিছুক্ষণ পর রিং হতে ওপাশ থেকে পুরুষালী আওয়াজ ভেসে ওঠে। বলুন। তানিয়া ঢোক গিলে বলে, শামীম আপনি কোথায়? আমি শামীমের বড় ভাই তাহসিন আহমেদ বুখারি বলছি। এই মুহূর্তে সে রোড এতিমখানায়। কেন? তানিয়া পুরো শরীর জমে যায়। শামীমের ভাই তাহসিন। তানিয়া স্তব্ধ। তার কানে হঠাৎ করে বেজে উঠে কালবেলা তাহসিনের প্রতিটা কথা। ওই পাশে তাহসিনও কিছুক্ষণ চুপ রয়। কেন জানি তাদের চিত্ত ব্যাকুল হয়ে আছে। এটা তার চিরচেনা কণ্ঠস্বর, তার হৃদয় নিংড়ানো কণ্ঠস্বর। কিন্তু মেয়েটা শামীমকে কেন ফোন করবে? নাকি এটা তার ভুল? সেটা বিবেচনা করতে অপেক্ষা করে আবারও সেই নারী কণ্ঠ শুনতে। তানিয়াকে স্ট্যাচু হয়ে যেতে দেখে শিফা তাকে ঝাঁকায়। তানিয়া হুঁশে ফিরে ফোন কেটে দেয় ছটপট। অতঃপর সবার দিকে তাকিয়ে কাপলার মতো বলে, শামীমের ভাই তাহসিন। কি? তিনজনই একত্রে এই কথাটি বলে। তানিয়া কানে হাত রেখে বলে, আরে পেতনিরা থাম। কানের মাথা খেয়ে নিল। তারপর তানিয়া সবাইকে শামীমের ঠিকানা বলে। সেই সব শুনে দিয়া মুখ ছোট করে বলে, কি করব? কি ভাবছিস, যাবি? ভাই আমি যাচ্ছি না। কেন? তানিয়া আমতা আমতা করে, কিন্তু দিয়ার উদাসীন চেহারা দেখে আর কেউ কথা বাড়ায় না। শিফা তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে বলে, এত ভাবলে চলবে না, আমাদের যাওয়া উচিত। কি বলিস তোরা? তানিয়ার মন মানছে না, তাও দিয়ার জন্য বলে, চল যাই, দেখে নেব শামীম ঠিক আছে কিনা, দেখেই চলে আসবো। ওকে? রেশমও না করে। দিয়া সবার কথা খুশি হয়। সেও ব্যাগ কাঁধে তুলে ধরে। চার বান্ধবী ছাড়ে ক্যাম্পাস, পাড়ি দেয় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। তানিয়া, দিয়া, শিফা, রেশম চার বান্ধবী হাতে হাতে কাঁধে কাঁধ গায়ে গা মিশে এক প্রকার রাস্তা জুড়ে হাঁটছে তারা। অটো থেকে নেমে এতিমখানার নাম জিজ্ঞেস করে মানুষজন তাদের রাস্তা দেখিয়ে দেয়। এখন তারা হাঁটছে এক পরিষ্কার পরিচ্ছন্ন পিচ ঢালা রাস্তার ওপর থেকে। আশেপাশে বাড়িগুলো হলেও মানুষজনের আনাগোনা খুব একদম কম। হয়তো এই এলাকার বেশিরভাগ মানুষই খুব শান্তিপূর্ণ। হাঁটতে হাঁটতে তারা এসে থামে বড়সড় বিলবোর্ড লাগানো এতিমখানার নাম সহ বড় গেটের সামনে। গেটের দরজা খোলা। আশেপাশে বেশ কিছু মানুষের দেখা মিলেছে। সবার পরনে পাঞ্জাবি পাজামা। মানুষদেরও মহিলাদেরও দেখা যাচ্ছে খুবই পরিপাটি তাদের হাব ভাব। চারজন এবার নিজেদের দিকে তাকায়। তাদের পরনে কলেজ আসার নর্মাল পোশাক আশাক। আমাদের ফকির ভেবে তাড়িয়ে দিবে না তো? কি জানি। ফ্রাইড রাইসের গন্ধ। আল্লাহ, কি নাক রে তোর! রেশম হেসে ফেলে। দিয়া দাঁতে দাঁত পিষে সবার উদ্দেশ্যে বলল, কি শুরু করেছিস তোরা? ভুলে গেছিস আমরা কিসের জন্য এসেছি? দিয়ার কথায় সবাই সিরিয়াস হয়। সবাই লম্বা লম্বা শ্বাস নেন একত্রে পাড়া এতিমখানার ভেতরে। সবাই আশেপাশে তাকায়। চার তরুণীকে এক্ষেত্রে এমনভাবে হেঁটে আসতে দেখে আশেপাশের অনেক মানুষই তাদের দিকে তাকিয়ে রয়। জোকার ভাবছিস কেন নিজেকে? সেলিব্রিটি ভাব। দেখিস না কেমন তাকায় আছে আমাদের দিকে? ভাই এরা সবাই আমাদের এতিমখানার নতুন মেম্বার ভাবছে না তো? না না, আমাদের পাত পোকা ভাবছে। রেশম দিয়ার কথায় সামান্য হাসে। তা দেখে শিফা বলে ওঠে, এই চুপ কর, সিরিয়াস মাহল মনে হচ্ছে, হাসবি না।
সবাই শিফার দিকে তাকায়। শিফা বড় বড় চোখ করে সামনের দিকে তাকিয়ে বলে, সামনে তাকা। এইবার 3 জন সহ 4 জনই সামনের দিকে তাকালো। তাকাতেই একজনের মনের মধ্যে একটা অনুভূতি জন্ম নিল। তাদের ভাবনার বাইরে মানুষ তারা দেখছে না, কিন্তু এইভাবে তাদের দেখা মিলবে এটা আশার বাইরে। শিফা ছোট্ট চোখ গিলে। তানিয়া খানিক অপ্রস্তুত হয়। রেশমের দৃষ্টি শান্ত। দিয়ার উদ্ভট কল্পনার অবসান ঘটে। শামীম, আরিশ, তাহসিন আর আরহাম একত্রে। তাদের পরনে পাঞ্জাবি পাজামা। আরহাম চেয়ারে বসে পায়ের উপর পা তুলে, আরিশ তার পাশে চেয়ার ঘেঁষে দাঁড়িয়ে, তাহসিন দাঁড়িয়ে সিনার টান টান করে। শামীম কুটিতে হেলান দিয়ে পা ভাঁজ করে আছে। সবাইকে একটা সুদর্শন তুপ লাগছে। জবরদস্ত তাদের অ্যাটিটিউড। সুঠাম দেহের অধিকারী পুরুষ সবাই আভিজাত্য তাদের কাঁধ বেয়ে পুরো শরীর জুড়ে। তাদের দৃষ্টিগুলো ঠিক তাদের সমান্তরে দাঁড়িয়ে থাকা দূরে 4 রমণীর দিকে। রমণীগুলোকে দেখার সাথে সাথে 4 জন অবাক হয়। এই মুহূর্তে, এমন সময় তাদের হৃদয় রানীদের এমন আগমন তাদের কাছে অপ্রত্যাশিত। 4 বান্ধবী শুকনো ঢোক চিপে। তাদের সবার বুক একসাথে কাঁপছে। তারা আর কেউই এখানে দাঁড়াতে চায় না। দৌড়ে পালানোর মন চাইছে তাদের। দিয়া শামীমকে দেখতে এসেছিল, দেখে নিয়েছে, আর সাথেই তার মনের মধ্যে তৈরি হয়েছে এক অসামান্য কাঁপুনি। তাদের কেন জানি লজ্জা লাগছে। এরকম সুষ্ঠু মাহলে নিজেদের কেমন অকর্মা অতিথি লাগছে। 4 বান্ধবী যেন সবাই সবার অনুভূতি বুঝতে পারে। কোনো দিকে না তাকিয়ে 3 জনই পেছন ঘুরে হাঁটা দিতেই যাবে। ঠিক সেই সময় শুনতে পায় 4 পুরুষের হৃদয়ে ছটকানো গভীর পুরুষালী কঞ্চ। দাঁড়াও। আর 1 পাও আগাতে পারে না তারা। আবহাওয়া প্রেমময়। মনের শহরে প্রেমের ঘ্রাণ বইছে। ভালোবাসা বলে কয়ে হয় না, ভালোবাসা তো হয়েই যায়। এই পুরুষেরা কি কখনো ভেবেছিল 4 ছোট ছোট মেয়ে তাদের কঠিন মনে জায়গা করে নিবে? 4 বান্ধবীর অবস্থা কাহিল। মাথায় যেন বাজ পড়লো তাদের। কেউ ফিরে তাকালো না, কিন্তু কানে আসছে 4 জোড়া পায়ের শব্দ। ঠিক ছেলেরা থামলো রমণীদের দলের পিছে। তাসিম শিকুচকে গম্ভীর স্বরে বলে, সামনে ঘোরো, কুইক। মেয়েরা চোখ বন্ধ রেখে সামনে তাকায়। তাছাড়া আর কোনো উপায় নেই তাদের কাছে। মেয়েদের এমন বাচ্চামিতে পুরুষের মনে বাতাস বয়। আরিশ শান্ত কণ্ঠে বলে, চোখ খুলে শিফা। শিফার অন্তর আত্মা কেঁপে উঠল। 4 বান্ধবী পিটপিট করে চোখ মেরে তাকালো। তাহসিন সবার উদ্দেশ্যে বলল, এখানে কি তোমাদের? শিফা সাফাই গাইতে ফাটাফাট বলে, আমরা ভেবেছিলাম শামীম ভাই সুইসাইড করবে। কি? 4 পুরুষের একত্রে বলল কথাটি। শামীম হকচকালো দিয়ার দিকে তাকিয়ে বলল, ও কি বলছি দিয়া? দিয়া একবার কটপট চোখে শিফার দিকে তাকালো, তারপর শামীমের দিকে তাকিয়ে বলল, কাল আপনাকে অস্থির লাগছিল আর ওইভাবে কিছু না বলে চলে গেছিলেন, তাই ভাবছিলাম যে শামীম সুইসাইড করবে, তা না শিফা? আরে শিফার দিকে তাকায় তীক্ষ্ণ দৃষ্টিতে। মেয়েটাকে আজ কতদিন পর দেখলো। তার চোখ যেন বেহাইয়া হয়ে উঠল। মেয়েটার অতি সান্নিধ্য চাইছে তার অশান্ত মন। নিজেকে দমালো আরিশ। শিফা মাথা নিচু করে রয়, কিছু বলে না সে। তার পা কাঁপছে। আমাদের যাওয়া উচিত এবার। শামীম ভাই, আপনি ভালো আছেন দেখে খুশি হলাম। এই চল সবাই। কিন্তু তানিয়া কথাটি বলেই চলে যেতে নিলে তাহসিন বলে, 1 পাও নড়াবে না 4 জন। দুপুর পেরিয়ে এখন 3:40। দুপুরে খেয়েছো সবাই? বাধ্য মেয়ের মতন 4 জনই মাথা নাড়ায়। তারা কেউ খায়নি। আরিশ তা দেখে আরামের উদ্দেশ্যেই বলে, আরহাম, এদের মাথা চেক করতো, দেখ এর কাঁধে কোনো এডাল্ট মেয়ে নাকি। আরাম হেসে রেশমের দিকে তাকিয়ে উত্তর দেয়, মাথায় ঘিলু কম এদের। 4 বান্ধবীকে দিন দাহারে রোস্ট করা হচ্ছে আর তারা কিছুই বলতে পারছে না। শামীম বলল, ভাই ওদের নিয়ে ভেতরে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। চলো সবাই। দিয়ারা কেউই 1 পাও নড়ছে না। তা দেখে আরিশ ধমকে বলল, সমস্যা কি, দাঁড়িয়েছো কেন? আমরা বাড়ি যাব। শিফার মিনমিন করে বলা কথা আরিশ তাঁত পিছে বলে, এসছো নিজেদের ইচ্ছে, যাবে আমাদের ইচ্ছে। তো কিসের কিন্তু? এখন আসো আমাদের সাথে। তার বান্ধবী অসহায় একে অপরের দিকে তাকালো। সামনে খাবারের প্লেট, ফ্রাইড রাইস, চিলি পানির আর নানান পদ।
সবার পেটে ইঁদুর ছুটছে, কিন্তু তাদের মুখের সামনে দাঁড়িয়ে আছে 4 পুরুষ। এইভাবে মুখের সামনে দাঁড়িয়ে থাকলে কেউ খেতে পারে? তানিয়ারাও পাচ্ছে না। ছেলেরা তা বুঝতে পারে। সবাই চলে যেতে যেতে বলে, দরকার হলে আমাদের ডাকবে, বাইরে আছি আমরা, আমাকে উপেক্ষা করা। তারা চলে গেলেই তানিয়ারা খাওয়া শুরু করে। সবাই খেয়ে হাত দিয়ে বাইরে উকি দেয়। দেখে 4 পুরুষ দাঁড়িয়ে আলাপ আলোচনা করছে। রেশম সেই দিকে দেখে আপন বান্ধবীর দিকে তাকিয়ে বলে, আইফেল টাওয়ারগুলো বাহিরেই। কোথায় কোথায় ফসলাম আমরা? জমের বাড়ি। আচ্ছা, এটা তো এতিমখানা, তাহলে এখানে বাচ্চাদের থাকার কথা। হ্যাঁ অবশ্যই। তাদের সাথে দেখা করতে ইচ্ছে করছে। সত্যি? চল ওদের বলি। এক এক করে 4 বান্ধবী বাইরে যায়। তাদের দেখে তাহসিটা সোজা হয়ে দাঁড়ায়। তাদের কিছু বলার আগে দিয়া বলে উঠছে, আমরা বাচ্চাদের সাথে দেখা করতে চাই। ছেলেরাও আর কথা বাড়ায় না। আরাম গিয়ে বাচ্চাদের নিয়ে আসে। 25টার মতো বাচ্চা হবে হয়তো। 5 বছর থেকে 15 বছর বয়সী ছেলেমেয়েরা উপস্থিত। তানিয়ারা যেন বাচ্চাদের দেখেই সব ভুলে নিজেদের ব্যাগ ফেলে ছোট বাচ্চাদের কাছে। দূর থেকে দেখলে তাদেরও বাচ্চাদের থেকে কম লাগছে না। বাচ্চারাও ওদের দেখে উচ্ছ্বাসিত হয়। তারা সবাই 4 বান্ধবীদের আদরের সাথে গ্রহণ করে। এতিমখানায় কোনো নতুন মেহমান আসলে বাচ্চারা তাদেরকে এইভাবেই আনন্দের সাথে গ্রহণ করে। আর যেন তানিয়াদের করছে। সময়টা তখন পড়ন্ত বিকেল। চারিদিকে মৃদু সূর্য রশ্মি ঝলমলে আলো বাতাসে 4 পুরুষেরা দেখছে নিজ রমণীদের, যারা উচ্ছ্বাস হৃদয়ে বাচ্চাদের মাঝে মিলে মিশে একাকার দৌড়াদৌড়ির সাথে হাসি রিনিচিনির শব্দে মুখরিত চারিপাশ। এই আগত 4 রমণীদের অনন্য মানুষদের বেশ ভালো লাগছে। মেয়েগুলো প্রাণ উচ্ছ্বাস। আজকের এক শোকের দিন, কিন্তু তারপরও তাদের এই পরিবেশ মন্দ লাগছে না। তাহসিন, আরিশ, এদের পরিবারের মানুষেরাও তাদের দেখছে। খেলার এক পর্যায়ে দিয়া লক্ষ্য করে আশেপাশে শামীম নেই। সে খেলা ছেড়ে তাহসিনকে জিজ্ঞেস করতে সে বলে, শামীম কোথায়? একটু এগিয়ে যাও ওইদিকে, ও ওখানেই আছে। দিয়াও কৌতূহল নিয়ে এগিয়ে গেল। বৃহৎ গাছের নিচে একটা বেঞ্চ, সেতে চুপটি করে বসে আছে শামীম। মৃদুমন্দ বাতাসের সাথে শামীমের সামনের চুলগুলো কিছুটা উড়ছে। সেটার অবয়বে উদাসীনতা। দিয়া ঠোঁটের মাঝে হাসির ঝিলিক নিয়ে বেঞ্চের সামনে দাঁড়িয়ে বলে উঠছে, আমি কি এখানে বসতে পারি? শামীম দিয়ার দিকে তাকে কিছুটা সরে বসে। জায়গা ছাড়ে তার জন্য। দিয়া বুঝে বসে পড়ে। এই পরিবেশটা বেশ মনোরম, শীতল বাতাস চারিপাশে। শামীম বলেছে, বাচ্চাদের ভালো লাগে? ভীষণ, তারা নিষ্পাপ হয়। শামীম আলতো হেসে, আমি ভেবেছিলাম আজ তুমি অনেক খুশি হবে, আমাকে দেখতে পাবে না, বিরক্ত হবে না। দিয়া মৃদু স্বরে বলে, ওরকম কিছু না। শামীম দূরে তাকিয়ে বলে, জানো দিয়া, আমি সবসময় মাকে হারানোর ভয় পেতাম, কিন্তু তাকে যখন হারালাম তখন অন্য কাউকে নিজের মনে জায়গা দিয়ে তাকে হারিয়ে ফেলার যে দুঃখ, সেটা সহ্য করতে পারবো না বলে কখনোই কাউকে মনে জায়গা দিইনি। দিয়া অবাক চোখে তাকায় শামীমের দিকে। তা দেখে শামীম মিচকি হেসে মৃদু স্বরে বলে, তুমি হয়তো সেই দিনের রাস্তায় গাড়ির মধ্যের ঘটনার কথা ভাবছো। বলতে পারো আমার রিলেশন হয়েছে অনেকজনের সাথে, কিন্তু বিশ্বাস করো কখনো কারোর হাতটা পর্যন্ত ধরে দেখিনি আমি। তারা সবাই ছুটেছিল আমার আভিজাত্যের পেছনে। একাকিত্ব কাটানোর জন্য ওইসব করতাম আর কি। আর এখন? শামীম দিয়ার দিকে তাকিয়ে বলে, শুনবে? তাহলে প্রথম থেকে শুনতে হবে, একদম প্রথম থেকে শুনবে। শুনবো। দিয়া নিজের সমস্ত মনোযোগ শামীমের উপর রাখে। তার কান অপেক্ষা করছে শামীমের একটা কথার। শামীম দীর্ঘশ্বাস ছাড়ে, নজর কোথাও দূরে স্থির করে রেখে বলে উঠল, বয়স তখন আমার 9 বছর। সেদিন আমার জন্মদিন ছিল। বাড়িতে রমরমা ব্যাপার। হঠাৎ করেই আমি বায়না ধরলাম মায়ের হাতের পুডিং খাওয়ার। মা আমার কোনো কথা কখনো ফেলে দিতেন না। একটাই ছেলে ছিলাম, তাই আবদারটাও অত্যধিক ছিল। জন্মদিনের আবদার মেটাতে মা আমার জন্য পুডিং বানাতে রান্নাঘরে যায়, কিন্তু আমি কি জানতাম আমার একটা আবদার সবকিছু কেড়ে নেবে। রান্নাঘরে মা ছাড়া কেউ নেই। ড্রয়িং রুমে আমি সোফায় বসে অপেক্ষা করছি।
মুহূর্তে বিকট শব্দ কানে আসে আমার। রান্নাঘরের দিকে নজর যেতেই দেখতে পাই সেখান থেকে বেরিয়ে আসছে কালো ঘন ধোঁয়া আর আগুনের ঝলকানি। তখন আমি অনেক ছোট, ভয়ে জড়সড় হয়ে সিটিয়ে সোফার কোণে গিয়ে বসি। চিৎকার করে মাকে ডাকতে থাকি, কিন্তু মায়ের শব্দ আমি আর পেলাম না। থামলো শামীম। দিয়ার হৃদয় কাঁপছে, এমন মর্মান্তিক ঘটনা সে শুনেছে কাঁপছে। তাহলে শামীমের অবস্থা তখন কেমন হয়েছিল? দিয়ার চোখের পানি জমে শুনতে পায় শামীমের ধরা কণ্ঠ। যখন বুঝলাম যে আমি আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষকে হারিয়ে দিয়েছি, তখন আমি কাহিল। বাসা ভুলে যাওয়া পাখির মতো আমি দিক শূন্য। জানি না কেন বাবার সব রাগ এসে পড়লো আমার উপর। হয়তো তার ব্যর্থতা, দুঃখ, কষ্ট মিলেমিশে এক ভয়ঙ্কর রাগের সৃষ্টি করেছিল, আর সে রাগের ভার বইতে হলো আমাকে। শুনেছিলাম বাবা মাকে পছন্দ করে বিয়ে করেছিল, ভীষণ ভালোবাসে মাকে। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার যে দুঃখ, সেটা আমার বাবা ভালোই বোঝে। বাবার কাছ থেকে দূর হতে লাগলাম, ঠিক দূর হতে লাগলাম। বলা ভুল হবে, তিনি আমাকে তার থেকে দূরে করে দিলেন। আমাকে দেখলে তার মায়ের কথা মনে পড়তো। কতবার বাবার রুম থেকে কান্নার শব্দ পেয়েছি আমি। এভাবে আমি বড় হতে লাগলাম। তাহসিন ভাইয়ের মা মানে আমার বড় মা, তিনি আমাকে প্রচুর ভালোবাসে। মায়ের চেয়েও বেশি স্নেহ করে আমাকে, কিন্তু মা যে মাই হয়। বড় হতে হতে আমি ওর আশেপাশের দুনিয়াকে আপন করে নিলাম। ছন্ন ছাড়া উগ্র জীবন আমার সঙ্গী হয়ে দাঁড়ালো। কেউ ভালো মন্দ বোঝানোর মতো ছিল না। তাহসিন ভাই বকাবকি করে মাঝে মধ্যে, আর বড় মা অতি স্নেহ করে বলে কিছুই বলতে পারে না। ভোর রাতে বাড়ি আসা, দুপুর পর্যন্ত ঘুমানো, ফ্যামিলি বিজনেসে মন না দেওয়া, সপ্তাহে সপ্তাহে গার্লফ্রেন্ড বদলানো আমার পেশা হয়ে দাঁড়ালো। ড্রিঙ্ক করা আমার নেশা। শামীম এবার নিজের শান্ত গভীর দৃষ্টি দিয়ার দিকে নিক্ষেপ করে বলল, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমিও সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারি। দিয়া, কিছু মানুষ আমার জীবনে হুট করে আসে, সবটা নতুন করে সাজিয়ে তোলে। সেদিন এক মেয়ের সামান্য ছি বলা আমার জীবনের পরিবর্তন ঘটিয়ে দেবে, তা আমি কখনোই ভাবিনি। দিয়ার বুক দূর দূর করছে। শামীম আবারও বলে উঠল, নারীদের কিভাবে যোগ্য সম্মান করতে হয় সেটা কি তুমি আমায় শিখিয়ে দেবে দিয়া? আমি কিন্তু ভালো স্টুডেন্ট, শিখে যাব চট করে। ভালো ছেলে কিভাবে হব আমায় বলে দেবে দিয়া? আমার বোধ শক্তি কিন্তু প্রখর, বুঝে যাব। দিয়া বাকরুদ্ধ, তার দেহ শীতল হয়ে আসছে। নিজের চোখ ফিরিয়ে নেয় শামীম হতে, আশেপাশে তাকায়। তার অন্তরে নানা রকম অনুভূতি একসাথে মিলেমিশে একাকার হয়। শামীম দিয়ার অস্থিরতা বুঝতে পারে। শামীম হঠাৎ দিয়ার উদ্দেশ্যে বলে, আমার মাকে দেখবে দিয়া? দিয়া অবাক হয়ে রয়। শামীম সামান্য দূরে শিমুল গাছের নিচে ইশারা করে বলে, এই জায়গাটা মায়ের প্রিয় ছিল, তাই তাকে বাবা এখানেই চিরনিদ্রায় শায়িত করে। এতিমখানা আমার মায়ের নামেই। রেশমের বাড়ি থেকে কল এসেছে, বিধায় সে এক কোণে দাঁড়িয়ে কথা বলছে। মাকে না চাইতো, সত্যি বলতে পারে না, তাই বলে তারা 4 বান্ধবী ঘুরতে এসেছে। এতো মা ছাড় পেলেন না, তাকে না বলে যাওয়া কিছুটা বকুনি দিলেন। তাড়াতাড়ি বাড়ি আসার নির্দেশ দিয়ে কল কাছে রেশম হাঁপ ছেড়ে বাঁচলো। পিছন ফিরে যেতে নিলেই তার চক্কর লাগলো কারোর সাথে। নাকে ব্যথা পায়, নাক ডলে ডলে বলে, কে রে খাম্বা? খাম্বাকেই তো একদিন চাইতে। রেশম চোখ তুলে তাকায় আরহাম তার সান্নিধ্যে দাঁড়িয়ে। রেশমের শরীর কেমন করে উঠে, নিজেকে সামলে কঠিন কণ্ঠে বলে, আরাম তখন ছোট ছিলাম, ভালো মন্দের বুঝ ছিল না। কুচকে বলে, তাই এখন বুঝি অনেক বড় হয়েছে? রাস্তা ছাড়ুন, যেতে দিন। আরাম চুপচাপ সরে দাঁড়ায়। রেশমের বুক থুকপুক থুকপুক করছে। আরাম রেশমের যাওয়ার পানে তাকে ফোন বের করে কল করে তার বাবাকে। কথা হয় কিছুক্ষণ তাতে, অতঃপর ছোটের করে হাসি নিয়ে আকাশের পানে তাকায়। আপি লুকোচুরি খেলবে? ছোট্ট বাচ্চাটির কথায় শিফা আর তানিয়া খানিক ভেবে বলে, হ্যাঁ, কে চোর? 13 বছরের মেয়ে হাত তুলে উৎসাহ কণ্ঠে বলল, আমি চোর আপি। জানো আপি, একদিন সাপ্পির বাথরুমে লুকিয়েছিল, কিন্তু আমি এক নিমিষে ধরে ফেলেছিলাম। জানো কি করে? কিভাবে? তানিয়া উৎকণ্ঠা নিয়ে বলল,
গন্ধ। ও বাথরুমে লুকিয়ে হাউ করছিল। শিফা খিলখিলিয়ে হেসে উঠল। তানিয়া পেট চেপে ধরে। তার পেট ব্যথা হচ্ছে হাসির ছোটে। মেয়েটির কথা সাব্বির বলে ছেলে তেতে উঠে মেয়েটির উদ্দেশ্যে পড়ে। চুপ কর, তুই কি জানিস না আমি হাগু করছিলাম না, আমি তো পাশে দাঁড়িয়েছিলাম। হাগু তো করছিল সুরাজ। ইস, আমার যে কি বমি পাচ্ছিল। এইবার হাসির রোল দ্বিগুণ বেড়ে গেল। শিফা হাসতে হাসতে কেসে উঠল। তানিয়া বসে পড়লো গ্রাউন্ডেই। এক সময় বাচ্চা মেয়েটি দূরে গিয়ে গাছের আড়ালে দাঁড়ালো। চোখ বন্ধ করে গুনটি শুরু করলো। বাকি সবাই যে যার মতো ছুট লাগানোই লুকোনোর চক্করে। দূরে দাঁড়ানো আরিশ সব দেখছিল। ফোনে মনোযোগ দেওয়ার নাটক করে সে সমস্তটাই দেখছে, যেন এইরকম কিছুর অপেক্ষায় ছিল সে। শিফা একদম চুকে যায় এতিমখানার অন্তর্মহলে, যেখানে পরপর অনেকগুলি ঘর আছে, রয়েছে বিশাল বারান্দা। শিফা হাঁটতে থাকে, তাকে লুকাতে হবে সবার লাস্টে বেরিয়ে সবাইকে চমকে দিবে মেয়েটা। কিন্তু তার ভাবনা, এক বালতি ড্রেনের জল ঢেলে দিল কেউ, হাতের হ্যাচকা টানে নিজেকে মুহূর্তে আবিষ্কার করলো কোনো এক বদ্ধ রুমে। সময় তখন গোধূলি লগ্ন। রুমটা আলো আধারে ছেয়ে আছে। শিফার বুক কাঁপছে। হুট করে হওয়া তার সাথে এমন কাণ্ড। তার কম্মের বাইরে ঠোঁট আলগা করে ভারী কি নিঃশ্বাস ছাড়ে শিফা। চোখে জ্বলে উঠে মুহূর্তেই কিছু মুহূর্ত, যেন সে এক ঘোরের মধ্যেই থাকে। অতঃপর আপন দুই হাতের দিকে নজর যেতেই তার অন্তরাত্মা কেঁপে উঠছে। আরিশ তার দুই হাত দেয়ালের সাথে চেপে ধরে রেখেছে। তাদের মাঝে সুতো পরিমাণ দূরত্ব আছে কিনা সন্দেহ। আরিশের তীক্ষ্ণ রাগান্বিত দৃষ্টি শিফার আদুরে মুখশ্রীর উপর। শিফা সেদিকে তাকাতে থর থর করে কেঁপে উঠছে। আরিশের অন্তর্বর্তী দৃষ্টিকোণ শিফার ট্রিম ট্রিম চলতে থাকা হৃৎপিণ্ডের মাঝে ছুঁচ হয়ে ফুটেছে। আরিশের উষ্ণ নিঃশ্বাস শিফার চোখে মুখে আসতে পড়ে। আরিশের মন উতলা। প্রিয় মানুষের সান্নিধ্যে এসে কোন পুরুষ টালমাটাল হয় না? আরিশের এমন মন চাইছে কোনো ভয়ানক কার্যকলাপ ঘটাতে, কিন্তু মেয়েটা আদুরে মুখে নিজে অধরে শক্ত ছোঁয়া দিতে নিজের ভয়ানক সব চিন্তা ভাবনাকে বুঝ দেয়। একদিন মেয়েটা তার সমস্ত না করা অন্যায় শাস্তি পাবে, প্রণয় ভেজা শাস্তি। আরিশ নিতান্তই শান্ত ছেলে, তার তাজের মতো দ্রুত রাগ উঠে না, কিন্তু যখন সে রেগে যায় সেই রাগের কাছে হার মানে সমস্ত কিছু। আরিশ ভেবেছিল যখন সে শিফাকে নিজের সামনে পাবে, নিজের সবটুকু রাগ উগড়ে দিবে তার উপর, কিন্তু একই হলো। এখন একদম তার বিপরীত। আরিশের চোখে তৃষ্ণাময় মেয়েটা ভয়ার্থ কোণঠাসা। আরিশা আরো ঝুঁকে আসে শিফার দিকে, মুখে শান্ত কণ্ঠে বলে, আমার কাছ থেকে পালাতে যাওয়া, এগুলো কি রকমের বাচ্চামি শিফা? আরিশের এন শান্ত কণ্ঠে শিফার সমস্ত সত্তা শুকিয়ে এলো। ভয় আর অবয়ব এলোমেলো। আরিশ আবারও একই ভঙ্গিতে বলে উঠল, আমার থেকে নিজেকে গোপন করতে চাইছ, নাকি নিজের আত্মকে নিজ থেকে দূর সরাতে চাইছ? আচ্ছা, আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে ফেলা কি এতই সহজ? শিফা একদম দেয়ালে ঠেসে দাঁড়িয়েছে। যদিও দেয়ালটা ভাঙা, দুই টুকরো হয়ে যেত, তাহলে শিফার জন্য কতই না ভালো হতো। আরিশ শিফার মুখের সামনে তুড়ি বাজে অবাধ্য চুলগুলো হালকা ফু দিয়ে বলে, তাকে আমার দিকে। শিফা থাকা এক বলাতে তার চোখে সীমাহীন আশঙ্কা। আরিশ কিছু মুহূর্তের নীরব থেকে বলে উঠছে, এই কয়েকদিনে তোমাকে আমি কতবার কল দিয়েছি শিফা? শিফা উত্তর দেয় না। সে জানে আরিশ তাকে কতবার কল দিয়েছে। সে শুনেছে। আরিশ এবার কিছু খ্যাপাটে কঞ্চি বলে উঠল, অ্যান্সার মি শিফা। তুমি দুই ঠোঁটের মাঝখান থেকে আমি কিছু শব্দ শুনতে চাই, না হলে আই উইল ডু সামথিং এলস। শিফা শুকনো ঠোক চিপে মিনমিন স্বরে বলে, 93 বার, 88টি মেসেজ। আরিশ শিফার কথায় মোটেও অবাক হয় না। সে জানে সে যতবার তাকে কল মেসেজ দিয়েছে শিফা ততবার সেটা দেখেছে। আরিশ শিফার দুই হাত পেছনের দিকে মুড়িয়ে একত্রে নিজের এক হাতের মুঠোয় আনে, অতঃপর তাকে টেনে আনে নিজের সান্নিধ্যে, কোমর জড়িয়ে ধরে বলে, আমার এই ছোঁয়ায় তুমি যেভাবে কাঁপছো, অস্থির হচ্ছ, ভীতি যেমন তোমার পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনি এতদিন আমি অশান্ত ছিলাম। আমি শিফার মুখ থেকে কথা বেরোচ্ছে না। সমস্ত শব্দ যেন তার গলা আজ মাঝে আটকে পড়েছে। কারণ জানতে চাই, একটা ভ্যালিড রিজন।
আমাকে উপেক্ষা করার কারণটা যদি আমার পছন্দ না হয়, তাহলে তোমার সাথে ভয়ানক কিছু করবে। শিফার শরীর অবশ হয়ে আসছে। আরিশ তা বুঝে, তাই তো মেয়েটাকে নিজের দিকে টেনে আনা। শিফা একটু নিজেকে সামলে বলল, আমার আপনাকে ভয় করে? কেন? তোমার বাবার সম্পত্তি হাতিয়ে নিয়েছে আমি, নাকি তোমার বাড়িতে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে? আপনি ভালো ছেলে না। আরিশ শুনেছি বলল, তাই? তা কি করেছে আমি? মারপিট করেছেন, গুন্ডামি। একটা ছেলেকে আপনি বেধড়ক পিটিয়েছেন। ওগুলো ভালো ছেলেরা করে না। আমি দেখেছি। কি ভয়ঙ্কর লাগছিল আপনাকে, হাতে হকি স্টিক আর লাল চোখ। আরিশ তার সব কথা মনোযোগ দিয়ে শুনে তার আর বুঝতে বাকি নেই শিফা কোন দিনের কথা বলছে। বুদ্ধিমান আরিশ বুঝে ফেলে সবকিছু। মেয়েটা এমন কেন? এই সামান্য বিষয়ে আরিশকে জ্বালাতনের মধ্যে রেখেছিল মেয়েটা। সাহস কত বড়! সমস্ত শাস্তি আরিশ তুলে রাখলো, সব একসাথে উসুল হবে। আরিশ রাখলো না, ঠান্ডা স্বরে বলল, ভিডিও দেখেছিলে? তুমি জানো আমি কেন ছেলেটাকে পিটিয়েছি? জানা কি উচিত ছিল না? শিফা এবার তাকায় আরিশের দিকে। আরিশ এর অ্যাডমাস অ্যাপল কাঁপছে। আরিশ নিগুট কঞ্চে বলে উঠছে, সেদিন কলেজে বিপরীত পক্ষের ছাত্রদলের হামলা হয়। তুমি জানো সে ছেলেটা কাকে আঘাত করতে চেয়েছিল? তোমার বান্ধবী তানিয়াকে। তাসিন ঠিক টাইমে তাকে রক্ষা না করলে সেদিন তানিয়া হসপিটালে হতাম। এমন ভয়ানক অপরাধীকে আমি কিভাবে ছেড়ে দিই যে মেয়েদের উপর হামলা করে? কি শান্ত ও স্নিগ্ধ কণ্ঠ আরিশের। শিফা অবাক হয়ে সব শুনে তার কেন জানি হুট করেই খারাপ লাগছে। মলিন মুখটা হয়ে আসলো তার। আরিশ সব পরখ করে বেশ কিছুক্ষণ পর গমগমে সুরে আওড়ায়, বলেছিলাম না, তোমার কারণ যদি আমার পছন্দ না হয়, তাহলে তুমি ভয়ঙ্কর শাস্তি পাবে। তুমি তৈরি তো?